আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখেন, আওয়ামী লীগ আসবে এটা আমার কথা না, আমি বলছি না আওয়ামী লীগ আসবে, এটা এটা বাংলাদেশের বাস্তবতা, এটা বাংলাদেশের প্রাসঙ্গিকতা। টুডে অর টুমোরো আওয়ামী লীগ আসবে। যে আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ বাংলাদেশের সৃষ্টি আওয়ামী লীগ, যে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ, সে আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ কোন ঠাসা? আওয়ামী লীগ একটা স্থিত অবস্থায় আছে, চুপ মেরে আছে, ঘাপটি মেরে আছে। তারা কোনো ঝটিকা মিছিলও চেষ্টা করে না। তারা একেবারে হুড়হুড় করে গিয়ে তাদের সমস্ত অফিস খুলে দেওয়ার জন্যও কোনো কর্মসূচি আনুষ্ঠানিক ঘোষণা করে না। তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতেও যাচ্ছে না। আমরা আজকে কিছুক্ষণ আগে গৌতম লাহিড়ী, দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, তার একটা শো থেকে যেগুলো জেনেছি যে আওয়ামী লীগ তারেক রহমান সরকারকে পুরোপুরি মেনে নিয়েছে। তারা নির্বাচনে বড় রকম ডিস্টার্ব করেনি এবং তারেক রহমান সরকারকে তারা সময় দিতে চাচ্ছে। তারা বুঝতে চাচ্ছে যে তারেক রহমান সরকার এর আগের যে ক্ষোভ, বিদ্বেষ, প্রতিহিংসার সরকার ছিল, সেই সরকারের মতো না, নতুন একটা পথে যাচ্ছে। এই সময়ে আওয়ামী লীগের লোকজন, ওই যে যাদের কারণে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই লোকজনের বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পাই। আমার সামনে সবশেষ যে খবরটি বেশ ইন্টারেস্টিং। এই খবরটিতে আওয়ামী লীগের লোকজনের মানে প্রতিকূল পরিবেশেও তাদের চাঙ্গা হওয়ার যে একটা ইচ্ছা এবং চেষ্টা, সেটার একটু প্রতিফলন দেখা যায়। রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ব্র্যাকেটে অবশ্যই খবরে থাকে সেটা, ব্যানারে ইফতার অনুষ্ঠানে দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনকে ফিরিয়ে আনার শপথ নিয়েছে সংগঠনের নেতাকর্মীরা। ইন্টারেস্টিং, তারা তাদেরকে ফিরিয়ে আনার শপথ নিয়েছে। এছাড়া কারাবন্দী রাজশাহী 3 আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ নেন তারা। বুধবার এই শপথের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। পরে রাতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতার এবং শপথের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে ঘটনাটি আলোচনায় আসে। খোঁজ নিয়ে জানা গেছে, শহরের একটি মিলনায়তন ভাড়া করে ইফতার আয়োজন করা হয়, তবে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয় অন্য নামে। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথের ব্যানার টাঙানো হয়। শপথ করান নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক একজন নেতা। অনুষ্ঠানে 60-70 তৃণমূলের নেতাকর্মী থাকলেও বড় কোনো নেতা উপস্থিত ছিলেন না। এটা আমি বলবো যে ইউনূস আমলে হলে এটা সম্ভব ছিল না। ইউনূস আমলে গোয়েন্দাদের উপরে তুফান ছুটতো, পুলিশের উপরে তুফান ছুটতো, পুলিশের চাকরি যেত। আপনারা জানেন যে পুলিশকে বলাই হয়েছিল, কুমিল্লার এসপি তখন ঘোষণা দিয়েছিল যে তার জেলায় যদি ছাত্রলীগ কোনো ঝটিকা মিছিল করে তাহলে ওই থানার ওসিকে বদলি করে দেওয়া হবে। এটা ইউনূস আমলে সম্ভব ছিল না। বিএনপি আমলে বিএনপি এই ছাড়টা দিচ্ছে, এইটা আওয়ামী লীগকে স্বীকার করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মুবাশ্বের আলী বলেন, আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ, তারা ব্যানার নিয়ে ইফতার পার্টি করতে পারে না। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, না হলে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিহত করে। শুনে আসছে রাজশাহীতে দেখলাম ওই দিন সালাউদ্দিন আম্মার, রাজশাহী জাকসুর জিএস, তাই না, সে খুব হুঙ্কার দিচ্ছে যে রাজশাহীতে কোথাও অফিস খোলা হইলে সে একাই 100। তো আজকের দিনের খবরটা বোধহয় আমার পায় নাই আর কি। তো রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের ইফতার পার্টির আইনি সুযোগ নেই। এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই, আমরা খোঁজ নিচ্ছি। খুব সহজেই বোঝা যায় যে প্রশাসন চাইলে এইসব খবর রাখা প্রশাসনের কাছে অটোমেটিকলি চলে আসে। বিএনপির সময় ওই যে আমি বলি না যে ঠান্ডা গরমে আওয়ামী লীগ ডিল করা, এটা বোধহয় ওই ঠান্ডা গরমে আওয়ামী লীগ ডিল করার আরেকটা উদাহরণ। ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের যাত্রা শুরু হলো। 13 একটা কুফা সংখ্যা, সুতরাং 13তম জাতীয় সংসদ কেমন হবে, অন্তত যারা 13 ইজ অ্যান আনলাকি নাম্বার এটা বিশ্বাস করেন বা বলেন, তারা ধারণা করতেই পারেন। আজকে শুরুতে আমরা যা দেখলাম যে সংসদের যাত্রা শুরুই হলো আইন ভেঙে। তারেক রহমান বক্তৃতা দিয়েছেন, তার আগে 11টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হয়েছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে বক্তৃতা দিতে গিয়ে এক জায়গায় বলেছেন, জনবিরোধী কর্মকাণ্ডের ফলে বাংলাদেশে যে জনরোষ তৈরি হয়েছে তারপর আর তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। তার মানে
সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সাধারণত আগের অধিবেশনের স্পিকার, স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার। কিন্তু তারেক রহমান ভাষণে আমাদের জানাচ্ছেন যে এই জনরোষের জন্য নাকি স্পিকার শারমিন চৌধুরী এবং ডেপুটি স্পিকার যিনি ছিলেন টুকু ভাই, তাদের নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার খুব জানতে ইচ্ছে করছে যে তারেক রহমান, আপনি এই স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কোথায় খুঁজেছিলেন? স্পিকারকে দিয়ে পদত্যাগ করানো হয়েছিল, স্পিকার কোথায় আছে এটা নিয়ে একটা জনশ্রুতি আছে, তারেক রহমানও জানেন তিনি কোথায় আছেন, তারপরে আমরা ধরে নিচ্ছি আমরা জানি না। কিন্তু ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু কোথায় আছেন এটা তো সবাই জানে। তিনি বর্তমানে মিথ্যে মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দী রয়েছেন। সুতরাং ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই কথাটা তো সত্য না। অর্থাৎ প্রথম বক্তৃতায় মিথ্যে দিয়েই যাত্রা শুরু করলেন তারেক রহমান এবং কোন রকমের আইনের তোয়াক্কা না করে বিএনপির একজন নির্বাচিত সংসদ খন্দকার মোশাররফ হোসেনকে দিয়ে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন। আমি জানি না এটা কোন আইনে করলেন, কিন্তু করলেন। এখন তো যেহেতু জনগণের প্রকৃত ভোটে নির্বাচিত না, সুতরাং জনগণের কাছে তো ওইভাবে দায়বদ্ধতা নেই, আইনের প্রতি দায়বদ্ধতা নেই। গায়ের জোরে যা ইচ্ছে তাই করবার যে প্রবণতা, সেটা আমরা সংসদের প্রথম দিনেই দেখলাম। এবং মর্নিং শোজ দ্য ডে যদি সত্যি হয় তাহলে আমরা বুঝতেই পারব। তারপরে আজকে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন। ভোলা 3-এর সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হয়েছেন কায়সার কামাল, নেত্রকোনা 1 থেকে নির্বাচিত সংসদ সদস্য। এই যে ডেপুটি স্পিকার এবং স্পিকার যে নির্বাচন হলো, সেটিও সেই পুরনো ধারায়। বিএনপির সংসদীয় দলের সবাই বসলেন, মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বললেন যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন। মানে সেই পুরনো গণতন্ত্র, যেটার ব্যাপারে আমরা এই আমাদের সুশীলরা সবসময় সমালোচনা করতেন, কিন্তু যখন ক্ষমতা এলো তখন সেই নতুন বোতলে পুরানো মদ, অথচ সুশীলদের খুব একটা সমালোচনা করতে দেখিনি, 2-1 হয়তো বলছে। তো সেই প্রক্রিয়া। তারপরে আরো ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছেন। আওয়ামী লীগ আমলের, আওয়ামী লীগ সরকারের মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, তিনি ভাষণ দিচ্ছেন এবং সেই ভাষণের বিরোধিতা করে বিরোধী দল ওয়াকআউট করেছেন। শাহাবুদ্দিনের বক্তৃতার সময় প্লাকার্ড শো করেছে, অর্থাৎ জামাত, এনসিপি এরা কিন্তু প্লাকার্ড নিয়ে প্রিপেয়ার্ড হয়ে এসেছিলেন যে তার ভাষণটাকে তারা বলছে জুলাইয়ের সাথে গাদ্দারি। মানে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না, শুধু এটুকু বুঝতে পারছি যে এই সংসদ এরকমই হবে, গায়ের জোরে চলবে, যা ইচ্ছে তাই করবে এবং এইটা ওয়ান ম্যান শো হিসেবেই চলবে। মাঝে মধ্যে পাতানো খেলায় অংশগ্রহণ করবে, ওয়াকআউটে খেলা খেলবে এই জামাত, এনসিপি। জানি না বাংলাদেশের কপালে কি আছে। কারাগারে থাকা একজন রাজবন্দীকে যে প্রধানমন্ত্রী খুঁজে পায় না, তার কাছে আমরা কতখানি কি প্রত্যাশা করব আমি ঠিক জানি না। তারপরেও আমি সবসময় ধৈর্য ধরে দেখবার পক্ষে। আমরা দেখব আইন ভেঙে যাত্রা শুরু করা সন্ধ্যা ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা কেমন পারফর্ম করেন, এটা আমাদের দেখার জন্য অপেক্ষা করতে হবে। একে বলে পাকে চক্রে ভগবান ভূত। তার কারণ হচ্ছে যারা একদিন ধরে বলতো আর কি যে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলছে, চলবে যতদিন না পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদ আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যতদিন না পর্যন্ত স্বৈরাচারী এই ভারত আমাদের দেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে, মানে আমাদের দেশ থেকে কাট অফ হয়ে যাচ্ছে, ততদিন আমাদের সংগ্রাম চলবে। দরকার হলে আমরা 7 সিস্টার দখল করে নেব, দখল করে নিয়ে সেখান থেকে আমরা ভারত বাংলাদেশকে বিস্তৃতি লাভ করব। তার জন্য আবার ম্যাপও জারি হয়ে গেছিল। তাই মাঝে মাঝে আমি বলি দিদিমার ওই কথাটা, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন আবার সেই ভারতের থেকে তেল ফেল তো গেল, 5,000 মেট্রিক টন তেল তো গেল।
এখন তারেক রহমান আবার অনুরোধ করেছেন, আরো তেল চাই। আমি তো জানি ও তো সমুদ্রে এক বালতি জল ফেলার মতো তেল দেওয়া হয়েছে, বাকি তেল এখন কোথায় পাওয়া যাবে, অন্য কোথাও তো পাওয়ার জায়গা নেই। একটা কাগজে দেখলাম যে কোথায় আমেরিকার কাছে দেখি তেল কেনার জন্য বা বাইরে থেকে তেল কেনার জন্য অনুমতি চাওয়া হয়েছে। আমেরিকা এই হাল করে ছেড়ে দিয়েছে আপনাদের। যাই হোক, এখন আনন্দবাজার লিখেছে, ভারত থেকে আরো জ্বালানি তেল চান তারেক, চুক্তি বহির্ভূত আমদানির জন্য দিল্লিকে চিঠি, কথা পাকিস্তানের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে কথা বলি গিয়ে, পাকিস্তান নিজেই লকডাউনে চলে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গে কথা বলবে। এই হচ্ছে আনন্দবাজারে। আমি এবার খবরটা পড়ি, আপনারা শুনুন। ভারত থেকে আরো জ্বালানি তেল আমদানি করতে চায় বাংলাদেশ, সেই অনুরোধ জানিয়ে ঢাকা থেকে বুধবার আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লিকে চিঠি দেওয়া হয়েছে। এখনো দিল্লি তার কোনো উত্তর দেয়নি। আদৌ বাড়তি তেলের যোগানের অনুরোধ রাখা হবে কিনা আর কতটা তেল বাংলাদেশে পাঠানো হবে তা স্পষ্ট নয়। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি যোগানে উদ্বেগ দেখা দিয়ে সর্বত্র, ভারতের বাজারেও খনিজ তেল এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ রয়েছে। বুধবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে আতঙ্কের কোনো কারণ নেই। তবে যতটা সম্ভব জ্বালানি অপচয় বন্ধ করার আর্জি জানিয়েছে কেন্দ্র। ভারতের থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল কেনে বাংলাদেশ। 2017 সালের চুক্তি অনুযায়ী, যেটা শেখ হাসিনার সঙ্গে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী 20,000 টন ডিজেল নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানোর কথা। উদ্বেগের মাঝেও 5,000 টন ডিজেল বাংলাদেশে ভারতবর্ষ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবারই সেই সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। তবে ওই 5,000 টন ছিল চুক্তির অন্তর্গত। এবার চুক্তির বাইরে তেল চাইছে ঢাকা। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি হলে জ্বালানিতে টান পড়তে পারে, তাই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক উৎসের সঙ্গে যোগাযোগ করছে তারেক রহমানের সরকার। ভারতকে চিঠি প্রসঙ্গে সেই দেশের বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, আপৎকালীন পরিস্থিতিতে ভারত থেকে পাইপলাইনে তেল সরবরাহ বাড়ানোর কথা বলা হয়েছে। কতটা বাড়বে তা ভারতই ঠিক করবে। এর আগে ইকবালের সঙ্গে ঢাকায় নিযুক্ত হাই কমিশনার প্রণয় কুমার বার্মার বৈঠক হয়েছিল। ভারতের বিদ্যুৎ এবং ভারত হয়ে নেপালে যে বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছয় তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অর্থাৎ বিদ্যুৎও চাই, তেলও চাই, খাবারও চাই, সবকিছুই চাই, কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে যাব। ভারতীয় আধিপত্যবাদ আমরা মানব না। ভারতীয় পণ্য বর্জন করব। সে কি হাল্লা গোল্লা, বাপ রে বাপ! ট্রাক আটকে দেবো, ট্রাকের তলায় শুয়ে পড়বো। কত নাটক দেখলাম। এই নাটক ফাটক যারা করেছিল এখন তাদের কিন্তু কোনো অস্তিত্ব নেই। যারা এই যে বৈষম্য বিরোধী এবং যারা এই ভারত বিরোধী যারা আছে, তারা এখন কোন বাইকের তেল পুড়বে ভাই? আর 5,000 মেট্রিক টন যেটা পাঠানো হয়েছে সেটা ভারত কিন্তু জানে সমুদ্রে জল ফেলার মতো, কিন্তু ওটা একটা দিয়ে রাখা হয়েছে। এবার বাকি যে আবার চাওয়া হয়েছে তেল, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমি বলেছিলাম কিছু তেল দেবে, তো তার মানে এই নয় চাওয়া মাত্রই দিয়ে দেবে, কারণ আমার দেশের জনগণকে দেখতে হবে, আমার দেশের জনগণ সবার আগে। এটা ভারত কিন্তু বারবার বলে থাকে এই কথাটা, যে আমার দেশের জনগণের চাহিদা পূর্ণ করে যদি এক্সট্রা থাকে তাহলে পরে আমি দেব। আমাদের এখানে এক্সট্রা এখন আর নেই। আর বিভিন্ন দলগুলো এখন বলতে শুরু করে দিয়েছে এখন বাইরে সমস্ত তেল পাঠানো বন্ধ করতে হবে, ইনক্লুডিং নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সব। মানে কোনোটাকেই তেল দেওয়া যাবে না। যে যার নিজের ব্যবস্থা নিজেরা করে নিক, তাতে আমাদের কেউ যায় আসে না, কারণ কেউ আমাদের উপকারে আসে না। যতগুলোকে করেছি কেউ আমাদের উপকারে আসেনি, সব অপকারেই এসছে। তো অপকার যাদের কাছে আমরা পেয়েছি তাদেরকে আমরা আর সাহায্য করে আমাদের লাভটা কি? মুখ পুড়িয়ে লাভটা কি? তার উপর আবার বিভিন্ন কমেন্টে লেখা হয় আমরা তো টাকা দিয়ে কিনি। টাকা নিয়ে বাজারে যা, গিয়ে এক বালতি তেল নিয়ে আয়, টাকা দিয়ে তেল কেনার শখ মিটে যাবে। টাকা থাকলেই যে ওই টাকা পেট্রোলের ট্যাঙ্কের মধ্যে ভরলে যে বাইক চলবে,
বা গাড়ি চলবে, সেরকম কি কোনো আছে? পথ জানা আছে? আমরা তো টাকা দিয়ে কিনি, টাকা দিয়ে এবার গিয়ে সমুদ্রের জল তোল, তুলে বিনা পয়সা পাবি, সমুদ্রের জল তোল আর ওই গাড়ির মধ্যে ঢাল, দেখ ওই গাড়ি চলে কিনা। এই সবই যদি টাকায় পৃথিবী চলতো না, তাহলে সম্পর্ক বলে কোনো জিনিস থাকতো না। আজ এই সম্পর্ক যদি ভালো থাকতো, তাহলে পরে ভারতবর্ষ পাশে দাঁড়াতো। কিন্তু সম্পর্ক যা বিষিয়ে দিয়েছিস বাবা, এরপরে আর কি করে আশা করিস তোরা যে এই সম্পর্ক জিইয়ে রাখার পরও ভারতবর্ষ তেল দিয়ে যাবে? তারপর তারেক রহমানের মতিগতিও ভালো নয়, বলতে বাধ্য হচ্ছি। তারেক রহমানের মতিগতি কিন্তু ভালো নয়। সে সাপের গালে চুমু খাচ্ছে, ব্যাঙের গালেও চুমু খাচ্ছে, আবার পাকিস্তানের সঙ্গে খলিলুর রহমানকে দিয়ে আবার যোগাযোগ করাচ্ছে, বলেছে আমাদের আস্থা অটুট থাকবে। আমি আর সেই খবরটুকু পড়লাম না, ঘেন্না লাগলো, পড়লাম না। খলিলুর রহমানের এই দুর্মতি কেন হলো আমি বুঝলাম না। তো যাই হোক, অনেকে প্রশ্ন তুলেছেন যে গতকালকে জয়শঙ্করজি লন্ডনে ছিলেন না। লন্ডনে উনি ছিলেন, উনি কালকে সকালবেলা, গতকালকে সকাল ভোরবেলাতে লন্ডন থেকে ফিরেছেন দিল্লিতে, ফিরেই কালকে সংসদে গিয়েছেন। সংসদে গিয়ে কালকে তিনি তার প্রশ্নোত্তরে ইরান পর্ব নিয়ে তিনি জবাবও দিয়েছেন। ফলে যারা বলছে যে লন্ডন উনি যাননি, তাদের সঙ্গে আর একবার দ্বিতীয়বার কথা বলে দেখুন, তারা একটু ভালো করে খোঁজ খবর নিন যে হ্যাঁ লন্ডনে গেছেন কি যাননি। অনেক কিছুই কাগজে বেরোয়, অনেক কিছুই কাগজে বেরোয় না। তার মানে এই নয় যে জিনিসটা হয়নি। আপনার চোখের আড়ালে অনেক কিছু হয়, তো আপনি জানতে পারবেন না। তো যাই হোক, এই যে আপনাদের দেশ থেকে যে ওই হাদিকে হত্যার মামলার জন্য এই যে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, এবং অতগুলো 1268 বোধহয় সংখ্যাটা আমার যে লেখা আছে, ওখানে লেখা আছে 1268 জনের যে জেল ভাঙা আসামিদের যে লিস্টটা ধরিয়ে দেওয়া হয়েছে, তার জন্য যে সেনাবাহিনীর যিনি কর্তা এসছিলেন, সেই খবর কি আপনাদের কাগজে ছাপা হয়েছিল? ছাপা হয়নি। আমরা পরে যখন জানতে পারি তখন আমি খবরটা করি, তারপরে সবাই আপনাদের কাগজে করে, তখন সবাই জানতে পারেন। ওই খবর অনেক সময় ধীরে ধীরে বেরোয়, পরে বেরোয়, ওটা অনেক গোপন থাকে। কিছু কিছু কূটনৈতিক জিনিস গোপনে হয়, সেগুলো খোলাখুলির সামনে কিছু হয় না। তো যাই হোক, আমাদের দেশ তো আর ট্রাম্পের দেশ নয়, দুম করে যা ইচ্ছা হলো আমি একটা ট্রুথ সোশ্যালে বা এক্স হ্যান্ডেলে লিখে দিলাম, হয়ে গেল, মিটে গেল। সে আমাদের দেশ না। আমাদের দেশ অনেক মেপে কথা বলে, বুঝে কথা বলে। আমাদের এই যে এখন 50,000 টন এখন যে চেয়ে পাঠিয়েছে, 5,000 টন তো দেওয়া হয়েছে, বাকি 45 দেবে কি না সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আমার যতদূর মনে হয় যে বিরোধী পক্ষের যে চাপ রয়েছে, সেই চাপের কাছে কিন্তু ভারতবর্ষ এখন আর তেল দিতে পারবে না। একবার দিয়ে দিয়েছে, মুখ রক্ষার খাতিরে দিয়ে দিয়েছে, যেটা চুক্তির মধ্যে আছে, কিন্তু বাকিটা এখন আর দেবে না। কারণ চুক্তির শর্ত তো আছে, প্রতি মাসে এত 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 তেল যাবে, মার্চ মাসে এত তেল যাবে। এপ্রিল থেকে হচ্ছে কি আপনাদের আমেরিকার সঙ্গে চুক্তি করা আছে, এপ্রিলে আমেরিকার সঙ্গে কথা বলুন। ভারতবর্ষ ওর মধ্যে যাবে না। ভারতবর্ষ কেন যেছে আমেরিকার সঙ্গে পাগলে ঝগড়া করতে যাবে? আর ট্রাম্প খ্যাপাটে মানুষ, তার সঙ্গে কি দরকার আছে আমার? অন্যের উপকার করতে গিয়ে আমি নিজে পশ্চাৎ দেশে আমি বংশদণ্ড নিয়ে নেব, এমন কোনো কথা আছে? এখন আপনারা বুঝে নিন, এই যে ভারত বিদ্বেষী যারা আছেন আর যারা স্বৈরাচার মুক্ত সমাজ চান, বাংলাদেশটা চান, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়তে গেলে কত স্বৈরাচারীকে আপনাদের এখন দূর করতে হবে, সেগুলো একবার। আমি তো আগেও বলেছি যে নির্দেশ, এরকম নির্দেশ দরকার। এটা কেন বলেছে আমি বুঝতে পেরেছি। আমার ধারণা তিনি এটা বলেছেন যারা নেতারা আছেন, নেতৃত্বের জন্য দল উপদলীয় যে কোন্দল করেছে, তাদের একটা শিক্ষা দেওয়ার জন্য এটা বলেছে যে তোমরা গিয়ে নির্বাচনে অংশ নাও। এবং এতেই প্রমাণ হয়ে যাবে যে যারা নেতৃত্বের জন্য লাভালাভি করেছে তাদের ক্ষমতা কতটুক সেটাও ধরা পড়বে। এখন তৃণমূল ঠিকই আছে, কিন্তু নেতারা কি করে, এইবার নেতারা চাপে পড়বে। এই কথা বলার কারণে, আপনি যেটা বলেন খবরটা আমি জানি না, এখনো বিস্তারিত পড়িনি, এটা বলার কারণে এইবার নেতাগিরি যারা করে আওয়ামী লীগের,
তারা এবার কে কি করে এটা দেখা যাবে। এখন তাদেরকে মাঠে নামতে হবে, কাজ করতে হবে। নির্বাচনের কথা যেহেতু বলে খুব ভালো একটা কাজ করছে। তাদের কৌশলে তিনি নামিয়েছেন। এর আগে একবার বলেছিলেন তোমরা মাঠে নামো, নামে নাই। এবারে এমন একটা কথা বলেছেন নামতে তারা বাধ্য হবে নেতারা। কর্মীদের উপরে চাপ কিছুটা কমবে, এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এদের অ্যাক্টিভিজমে কিছু চোখে পড়তেছে না। আওয়ামী লীগের যারা নেতা দাবিদার একটা ওয়ার্ড কমিটির মানে ওয়ার্ড কমিটির একটা পদের জন্য সভাপতি সেক্রেটারি না, সবচেয়ে সর্বনিম্ন পদ, তার জন্য যে মারামারি কাটাকাটি কোন দল আওয়ামী লীগের মধ্যে দেখেছি। এখন তারা ওইভাবে তো তাদের অ্যাক্টিভিজম দেখি না। এখন বলবে যে ক্ষমতা এদের আমাদের মারে পিটে কাটে। ভাই, মারে পিটে কাটে মানে মুরগি ডিম পারলে তো একটু ব্যথা করবেই, তখন তো মাঠে থাকতে হবে। তো বিএনপিরও তো এই দশাই ছিল, মারবে কাটবে তো তার মধ্যে নামতে হবে, মাঠে নামতে হবে। এখন নেমে দেখা, এখন নামা উচিত। কর্মীরা তো রেডি আছে, তারা মাঠে নামে। এবার তো পরীক্ষা, আওয়ামী লীগের নেতাদের জন্য এবার পরীক্ষা, যে তোমরা কি করতে পারো কি করতে পারো না। এবং এটা ভালো কাজ হয়েছে আমি মনে করি। তিনি যে বক্তব্যটা দিয়েছেন সঠিক কাজ করেছেন। এইবার নেতারা ফাঁদে পড়ে গেছে, মাঠে নামতেই হবে। যদি না নামে তাইলে নেতৃত্ব কারোরই থাকবে না, আমি নিশ্চিত। আমার ধারণা যে আমরা বারবার বলতাম না যে আওয়ামী লীগ নতুন নেতৃত্ব আনে না, কাউন্সিল আনে না, কাউন্সিল করে নতুন নেতৃত্ব গঠন করে না। এইবার বোধহয় একটা ফাঁদে ফেলছে আমার মনে হয়, যখন শেখ হাসিনা এই ফাঁদে এবার নেতাদের ফেলেছে। তবে এটা যারা লুটেরা নেতা তাদের জন্য প্রবলেম, তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ যারা সারা জীবন হালুয়া রুটি খেয়েছে, চর্বিতে জমে গেছে, তারা নামবে না। নতুন আওয়ামী লীগের নেতৃত্ব পাইতে হবে। আমার মনে হয় তারা মাঠে নামবে, যেহেতু এই ঘোষণা দিয়েছেন যে স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করতে হবে। কিন্তু এখানে তো বিএনপি একটা চাপে রাখবে তাদের। সাধারণ এই স্থানীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিবে কিনা, এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। তবে আওয়ামী লীগের উচিত এই মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হলেও, মানে দলীয় পরিচয় না দিয়ে হলেও, যদি না তুলে নিষেধাজ্ঞা, তাদের ইলেকশন করা উচিত। এবং এটা আমার মনে হয় আওয়ামী লীগের জন্য ভালো হবে, দেশের গণতন্ত্রের জন্য ভালো হবে। যখন বলতেছে পাইপলাইন বন্ধ করো, তখন ভাবির চাচা জ্যাঠা আব্বারা ভারতের কাছে জ্বালানি তেল বেগিং করতেছে। এত লজ্জা নাই? আমার ভাবির পোলাদের তো হিসাব নাই যে সংসার কেমনে চলে। কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা কি জানতাম যে আমার বাবার সংসার কিভাবে আয় করতে হয়, কত কষ্ট করে আয় করতে হয়। সেটা ব্যবসায় করুক চাকরি করুক, যে তা করে সে না বুঝে সংসার চালানো কেমন মজা। পোলাপানেরা তো আর বুঝে, আমার ভাবির পোলারা তো জানে না। ওরা মনে করতেছে যে এটা যে রাস্তাঘাটে মিছিল করলেই দেশ চলে, দেশ চালাইতে যে কি কি লাগে আমার ভাবির পোলারা জানে। ভাবির পোলারা তো মনে করতেছে এটা তাদের বিয়া হাঙ্গা করার মতো কেস। এত সস্তা না দেশ চালানো, এতে তো ন্যূনতম লজ্জা নাই। কয়দিন পরে বলবে তেল হিন্দু, তো বন্ধ করে দাও। আমরা তো চাই বন্ধ। মুরত যদি থাকে, এই ভারতকে ছাড়া জামাত বিএনপি আমার ভাবির পোলাদের এক কদম চলার মুরত আছে নাই। সরকার যায় নাই, 20 দিন হয় নাই, তার আগে তেলের জন্য থালা বাড়ি নিয়ে বসে আছে পাকিস্তানের মতো। শুনেন, এই বাংলাদেশে মিছিল করে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। তারা এখন কোথায়? সারাদিন তো চিৎকার পারে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এর আগে দেখলাম যে জামাই ছিল রুশ আর ভারতের জামাই হলো ডক্টর ইউনূস। সে জামাই ছিল ক্ষমতায়। আর এখন রুশ ভারতের তেল ছাড়া চলতেছে না। তো এখন আধিপত্যবাদ নিয়েছেন কারা? আবার বলে আবার ওই সিংঘুবাম, তারপর নয়া কিছু ভাবির পোল্লা গজাইছে শিবিরের, এ টিম বি টিম, সিংঘুবামের সি টিম ডি টিম গজাইছে। তারপর আধিপত্যবাদ। এখন আধিপত্যবাদ কোথায় গেল? এখন ওই যে রাশিয়ার কাছে যে ভারতের কাছে পার্টি, রাশিয়ার কাছে থালা নিয়ে যাইতে হয়। সারা জীবন তো রাশিয়া আর ভারতের বিরুদ্ধে চিৎকার চেঁচামেচি করলো। বিএনপির তো স্লোগান, এটা কমন স্লোগান, যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। সেই বিএনপি নিয়ে এখন থালা বাটি নিয়ে, এখন কয়দিন পরে কম্বল চাইতো, কম্বল নিয়ে শুয়ে থাকতে হবে ভারতের দরজার সামনে। কয়দিন পরে রাশিয়ার বারান্দায় গিয়ে, ওদের মানে পিছন দরজার পেছন বাড়ির কাছারির বারান্দায় গিয়ে কম্বল নিয়ে শুয়ে থাকতে হবে, বাবা গো কিছু কিছু তেল দাও। তো এই ভণ্ডামিতে এখন ধরা পড়ছে। তো রাষ্ট্র চালানো তো সহজ না আমাদের। এখন দেশে যায় না, এখন আধিপত্যবাদীরা কোথায়? যারা মিছিল করে আধিপত্যবাদ, তাদের এখন ডাকা উচিত। ওই সিং কই এখন নাই আছে, যে কি জাহিদুর রহমান একটা উপদেষ্টা, এখন চিৎকার চেঁচামেচি করে না কেন ভারতের বিরুদ্ধে? ওই সাকি একটা আছে, জুনায়েদ না সাকি নাকি ফাঁকি নাকি বাকি, ও এখন বলে না কেন যে ভারতের কাছে যাব না? এত মুরত থাকে ওই সিংকুবাম সাকিকে এখন বলেন ভারতের কাছ থেকে তেল নিতে। এত যদি মুরত থাকে, তাহলে রাশিয়ার কাছে যায় এখন হাত পাতে কেন? রাশিয়ার কাছে গিয়ে এখন থালা বাটি কম্বল নিয়ে বসে থাকে কেন? তেল তেল নিতে আমেরিকা যাক, আমেরিকা থেকে আন্ডা আইনা খাইতে পারেন, আমেরিকা থেকে খেজুর খাইতে পারেন, ইসরায়েলি খেজুর খাই তৈরি করতে পারেন। আমেরিকা যায় তেল নিয়ে আসেন। আমেরিকার দালাল তো এখন ক্ষমতায়। সেই জন্যই বলতাম যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু এখন এখন কুলায় না কেন? মার্কিন দালাল খলিল তো এখন পয়সা আছে। এই খলিল এখন আমেরিকা থেকে তেল আনে না কেন?
এত ধার, এত ক্ষমতা, এত মুরত, ওই ভারত আর রাশিয়া ছাড়া বাংলাদেশে এক কদম চলতে পারবে না। ভারত ছাড়া তো চলতেই পারবে না। এটা তো আমি বারবার বলি। ওই কেউ কেউ আবার দেখি সিংকুমাম 2-4 জন আওয়ামী লীগের মধ্যেও আছে, পড়তে টাকা দিয়ে কিনেছি, বিএনপি আমাদের টাকা দিয়ে কিনেছে, টাকা দিয়ে আরেক দোকান চলে দেখো না, দোকান, তেলের দোকান বাংলাদেশে কম আছে, পৃথিবীতে কম আছে। ভারত তো তেল উৎপাদন করে না, সে তো বেচে। ভারতের কাছে যাও কেন? যারা তেল উৎপাদন করে সেখানে যাও, রাশিয়ার কাছে যাও কেন? যাও ইরানের কাছে। এই যে খোমেনির জন্য না একেবারে হাই হোসেন করতেছে, বাংলাদেশের সব মুসলমান এখন খোমেনি লীগ হয়ে গেছে। তো তারা যাক, খোমেনি জাতীয়তাবাদী খোমেনি দল হয়ে গেছে। ইরানের কাছে যাক তেল আনতে, তাদের যাইতে বলেন সৌদি আরব, যাইতে বলেন দুবাই, কাতার, ভারতের কাছে কেন? তাদের কাছে ৭১-এর চেতনা পুরনো গান মনে হইতে পারে, কিন্তু তাদের কাছে আবার ৪৭-এর চেতনা আবার আঙ্গুর ফলের মতো মধু। তাদের কাছে আবার ৪৭-এর চেতনা হচ্ছে ভদকা। তাদের কাছে ৪৭-এর চেতনা হইলো শ্যাম্পেন। তাদের কাছে ৪৭-এর চেতনা মানে যত রকম ওয়াইন আছে সব, ওইগুলো খুব চলবে। ৪৭-এর চেতনা বাংলাদেশে চলবে। আর এই গোলাম পরোয়ার নাকি পাওয়ার বলতেছেন, এই এই জামাতি মালটা, ওদের কাছে তো ৭১-এর চেতনা কিছুই মনে হবে না। কিন্তু জুলাইয়ের সন্ত্রাসী চেতনা আবার এদের কাছে ওকে টাটকা কটকটি শন পাপড়ির মতো, ভাজা চানাচুরের মতো মনে হয়। এগুলো মানুষ খাবে না। তার কাছে তো ৭১-এর চেতনার কথা শুনলে শরীরে জ্বালা ধরবে। ওই পাওয়ার বলেন, তারপর ওই জামাতের যত নেতা আছে, এদের তোর নাম জানি না আমি, এদের নাম জানার দরকারও নাই। কারণ যাদের তাদের নামে তসবি টিপলে ভেস্তে যাবে, তাদের দরকার তারা মুখস্থ রাখুক। জামাতি যত নেতা আছে, এদের কাছে ৭১-এর নাম শুনলেই মনে করেন যে শরীরে ফোসকা পড়বে। আর বঙ্গবন্ধুর ভাষণ যদি বাজান আপনি তার সামনে, তখন তারা ওইটাও বলে, এক এক বাক্স আর কতদিন বাজাবা, এক ক্যাসেট কতদিন বাজাবা, যতদিন তোরা সামনে থাকবি ততদিনই আমরা বাজাবো। এই ক্যাসেট শুনলেই, বঙ্গবন্ধুর এই ক্যাসেট শুনলেই, ওই ৭১-এর ৭ই মার্চের ভাষণ শুনলেই দেখবেন, আজান দিলে যেমন শয়তান পালায় যায়, বঙ্গবন্ধুর ভাষণ দিলেই আপনি আপনার আশেপাশে যত, আপনি যদি বাংলাদেশে কোন রাজাকার আল বদরকে ধরতে চান, সুপাহুয়া রুস্তম, তার আশেপাশে আপনি জাস্ট বঙ্গবন্ধুর সে ৭ই মার্চের ভাষণটা মোবাইল থেকে শুরু করে দিবেন, সাথে সাথে ধরা পড়ে যাবে, ১ সেকেন্ড দেরি হবে না। যদিও আজকে আমরা দেখেছি সেই জামাতের বাচ্চারা, আন্ডা বাচ্চারা বঙ্গবন্ধুর ভাষণ মুখস্থ করে সেটা বলে আবার পুরস্কার নিয়েছে, কিন্তু তাদের চোখ দেখলে কিন্তু বোঝা যায়, তাদের চোখ মুখ দেখলে আমরা ঠিকই বুঝেছিলাম তখন, কিন্তু আমরা বললে তখন মানে নাই। আমরা যখন বলতাম তোমাদের ভিতরে সুপা হওয়ার রুস্তম জামাত শিবির আছে, এগুলো তখন মানতেছে না, আমরা কিন্তু ঠিকই চিনতাম। তো এই পাওয়ার বলেন, পাওয়ার বলেন, আর সাদা শকুন বলেন, এদের মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনলে এদের চিৎকার আসবে, এদের বমি আসবে, এদের সমস্যার সৃষ্টি হবে, এদের চিরতর পানির মতো লাগে, কারণ এটা লাগবেই। কারণ তারা কি আকাম কুকাম করেছে, এই এই কথা বলে কি, এই কথা, এই সমস্ত কথা না বললে তো এটা ঢাকা যায় না। আর জামাত তো আপনাকে তখন হইতে হবে, আপনি মিথ্যাবাদী হয়েই জামাতে যাইতে হবে। জামাত হওয়ার প্রধান গুণ হচ্ছে আপনাকে মুনাফেক এবং মিথ্যাবাদী হইতে হবে। এটা হলো ১ নাম্বার গুণ। এবং শুধু মিথ্যা বললে হবে না, মিথ্যা তো মানুষ বলেই, ঠাড়া পড়া মিথ্যা শিখতে হবে। ঠাড়া পড়া মিথ্যা যতক্ষণ আপনি না শিখবেন, আপনি কোনোদিনই জামাতে যোগ দিতে পারবেন না, এই সুযোগই আপনার নাই। কত বড় নিমক হারাম, কত বড় বাটপার, কত বড় বদমাইশ হলে বলে যে ৭১-এর চেতনা এখন আর ওই সমস্ত ফল আর মানুষ খায় না। তো কি খায় মানুষ? তোমাদের জুলাই সন্ত্রাসী চেতনা খাবে, আর মওদুদি চেতনা খাবে। আওয়ামী লীগকে পুরো মাঠ খালি করে, পুরো মাঠের ভালো ভালো প্লেয়ার সরিয়ে দিয়ে, ওই যে হাড়ুভাঙ্গা প্লেয়ার বিএনপির সাথে খেলে সিট পেয়েছে জোট মিলে ৯০টা। তারপর আবার এগুলো গ্রেস দিয়ে পাস করা। জামাতের আমির এত বড় মর্দ, বাংলাদেশের মানুষ ৭১-এর চেতনা খায় কিনা ওটা জানে। জামাতের ২৭ গুণ ৩ বার হ্যাটট্রিক করেছে জামানত হারানোতে। এইবারও চলে গিয়েছিল, ওই ডক্টর ইউনূসের অনুরোধের আসলে তাকে পাশ দেখানো হয়েছে। ওইগুলো আমরা বুঝি। তো এগুলো বলে তো আর তাদের আকাম ঢাকানো যাবে না। কাশে বদবায়ু ঢাকে না, তেমনি জামাতি নেতারা যতই গল্প করুক যে ৭১-এর চেতনা খায় না, ৭১-এ গান আর চলবে না, ৭১-এ সেই ফল আর কেউ খায় না, নতুন ফল আসছে, এগুলো বলে কাশে কোনোদিন মানে বদবায়ু ঢাকানো যাবে না ভাই। ওই জামাতের যতই চিৎকার করুক, মানুষ জানে ওরা কি, তাই ওরা এগুলো বলবে। ওরা এগুলো বলে বলে আত্মতৃপ্তি লাগে। এখন পাগলের সুখ যদি মনে মনে হয়, আমরা তো ফিরাইতে পারবো না। আওয়ামী লীগ মাঠে থাকলে দেখা যাইতো, অথবা স্বতন্ত্র ইলেকশন করতে দিলেই দেখা যাইতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস, ২টার উপরে আসন পাইতো কিনা তাও সন্দেহ। এমনকি সাতক্ষীরা তো ফেল করতো, ওটা আমরা জানি। কেউ কেউ বলেছিল যে জামাতের সবাই ফেল করতো, কেউ আমি বলছি না ২-১টা আসন পাইলে পাইতে পারে। তো এগুলো তাদের কথা, আর আমরা খালিদ মহিউদ্দিন ওদেরকে নিবে, আমাদের তো নিবে না। আমরা গেলে জিজ্ঞেস করলে প্রথম যে ৭১-এর চেতনা আছে কি নাই। ৭১-এর চেতনা যদি না থাকতো তাহলে ৩২ নাম্বার ৩২ বার ভাঙতে যায় কেন? ৭১-এর চেতনা যদি না থাকতো বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণ করতে যায় কেন? ৭১-এর চেতনা যদি না থাকে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে কেন?
একাত্তরের চেতনা যদি না থাকে ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কেন? একাত্তরের যদি চেতনা থাকে মোবাইল মব ভায়োলেন্স করা কেন? একাত্তরের চেতনা যদি নাই থাকে এখনো কিন্তু এই যে নির্বাচিত তথাকথিত নির্বাচিত সরকারের এই মুসলেকা সরকার আমলো সেনাবাহিনী কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। প্যারাকে যাইতে বলেন, এখনই দৌড়ানি খাইতেছে না? আমি বলেছিলাম যদি চিঙ্কুবাম এবং জামাত এবং আমার ভাবির পোলার এমপিও হয়, রাস্তাঘাটে মাইর খাবে। শুরু হয়েছে না দৌড়াদৌড়ি? জামাতের আমির ঢেলাইতেছে না বিএনপিরাই? এই ৭১ চেতনা আছে কিনা? কয়দিন আগে তো জামাতের এমপি কালকে নাকি পরশু দৌড়ানি খেলো মসজিদে নামাজ পড়তে গিয়ে। এত তো আকল নাই, এত তো লজ্জা নাই। মানির মান পাহাড়ের সমান। ওরা হাটের মধ্যে জুতা মারছে তাতে কি? কেউ তো আর দেখে নাই। বিষয়টা এরকম। গায়ের কেউ তো আর দেখে নাই। জি।